নমস্কার, আপনার সঙ্গে আমি সুমন। থানার মধ্যে আক্রান্ত পুলিশ, ফাইল হাতে মাথা বাঁচানোর চেষ্টা। শুধু সেখানেই নয়, একেবারে টেবিলের তলায় ঢুকে গেছেন পুলিশ কর্মী। এই ছবি কিন্তু খাস কলকাতার। দেখতে পাচ্ছেন পুলিশ কর্মী, এরপর এখান থেকে তিনি ফাইল নেবেন এবং মাথা বাঁচানোর চেষ্টা করবেন। যারা নাকি জনগণকে বাঁচানোর জন্য জনগণের টাকায় যাদের বেতন হয়, তাদের কি করুণ চেষ্টা দেখুন নিজেদের মাথা বাঁচানোর। তার কারণ খাস কলকাতায় থানার মধ্যে আক্রান্ত পুলিশ। আর এই যে ছবি, এটা কিন্তু ছত্তিশগড়ের মাওবাদী এলাকার কোনো ছবি নয়, এটা তথাকথিত নকশালবাদী এলাকার কোনো ছবি নয়। আর যারা আক্রমণ করেছে তাদের কারুর হাতে হ্যান্ড গ্রেনেড কিংবা AK-47 নেই, কিন্তু অনেকে বলছেন আরও অমোঘ একটা অস্ত্র আছে, এবং সেই অস্ত্র পারমাণবিক অস্ত্র নয়, সেই অস্ত্র আসলে শাসক দলের ঝান্ডা। যে ঝান্ডা থাকলে এইভাবে থানা আক্রমণ করার পরও একজন মানুষ গ্রেফতার দূরে থাক, জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয় না, বরঞ্চ তাদের সঙ্গে সসম্মানে বৈঠক করা হয়। তার কারণ তাদের হাতে ওই যে আছে অমোঘ অস্ত্র, যা পারমাণবিক অস্ত্রের থেকেও ভয়ঙ্কর, অন্তত এই রাজ্যে শাসক দলের ঝান্ডা। এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমার সঙ্গে সম্মানিত অতিথিরা আছেন, কিন্তু তার আগে বিস্ময়কর এই ঘটনা খাস কলকাতার বুকে আলিপুরে, যে থানার উল্টো দিকে রাজ্যের মুখ্য সচিবের বাংলো, রাজ্য পুলিশের সদর কার্যালয়, ভবানী ভবন, সেই এলাকায় এই ঘটনা ঘটতে পারে। এই ছবি ক্যামেরায় ধরা না পড়লে হয়তো অনেকে বিশ্বাসই করতেন না, যা আমাদের সত্যি হতচকিত করে দিয়েছে। দেখুন আজকে কখন কিভাবে এই ঘটনা ঘটল। আবার আক্রান্ত পুলিশ। দূর জেলার কোনো প্রত্যন্ত এলাকা নয়, এ ছবি খাস কলকাতার। তৃণমূলের হাত থেকে বাঁচতে খুঁজতে হলো আলমারি আর ফাইলের আড়াল। শুধু আড়াল খোঁজা নয়, বিক্ষোভকারীদের হাত থেকে প্রাণে বাঁচতে থানায় দৌড়দৌড়ি শুরু করে দেন পুলিশ কর্মীরা। দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলাশাসকের বাসভবনের পাশে আলিপুর ঠেকারি রোডে একটি সরকারি জমিতে পাঁচিল তৈরির জন্য যান পূর্ত দপ্তরের কর্মীরা। অভিযোগ, তাদের বাধা দেন স্থানীয় তৃণমূল নেতারা। জমির মধ্যে তৃণমূলের পতাকা পুঁতে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আলিপুর থানার পুলিশ। ব্যাগগুলো কলোনি কমিটি লাগিয়েছে, তারা দাবি করছে যে তাদের নাকি অত অব্দি জমি কোনোভাবে দেওয়া ছিল, কিন্তু আমাদের কাছে কোনো সারবত্তা নেই, কারণ আমাদের কাছে কোনো প্ল্যান কিছু নেই। দলীয় কর্মীদের পুলিশ মারধর করেছে, এই অভিযোগে আলিপুর থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা। বিক্ষোভের নামে শুরু হয় তাণ্ডব। থানায় ঢুকে পুলিশের লাঠি কেড়ে নিয়ে শুরু হয় মারধর। শুরু হয় পথ অবরোধ। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ লাঠি চালিয়েছে নির্বিচারে। ঘটনাস্থলে যায় ডিসি সাউথ মুরলীধর শর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় পূর্ত দপ্তরের কাজ। প্রথমে থানায় শাসক দলের তাণ্ডব, তারপর বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতা বৈঠকের নামে কার্যত নতজানু পুলিশ। এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েই। নিজের ডেরাতেই যদি এমন অসহায় হয় পুলিশ, তাহলে কিভাবে সাধারণ মানুষের সহায় হবে তারা? পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। শ্রমিক ভট্টাচার্য এবং বাদশা মৈত্র আমার সঙ্গে এই টেবিলে। শ্রমিক, প্রথমে তোমার কাছে জানতে যাব এই ঘটনা এবং কয়েক ঘন্টার মধ্যে গড়ফাতে আবার পুলিশ আক্রান্ত। আমি যদি পরিসংখ্যান দিই, প্রতিদিন অন্তত রাজ্যের কোথাও না কোথাও পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে, এবং যদি অভিযুক্ত শাসক দলের হন তাহলে পুলিশের দিক থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কোথায় যাচ্ছে প্রশাসন? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের একটা ফ্রন্টাল অর্গানাইজেশনে রূপান্তরিত হয়েছে। তাহলে এটা কি বলবে? গোষ্ঠীদ্বন্দ্ব এক দলের সঙ্গে না, এটা আরেক দলের, এটা হচ্ছে শাসন করছে। আমরা যখন ছাত্র সংগঠন করেছি বা যুব সংগঠন করেছি, পার্টির লাইনের বাইরে গিয়ে বা পার্টিকে না জানিয়ে একটা যখনই কোনো কার্যক্রম করেছি, করার কথা ছিল অবস্থান ধর্ণার, করে ফেলেছে আইন অমান্য। নেতারা ধমকেছেন, বকেছেন, মারেননি হয়তো, কিন্তু এখন তো এদের বীর রসের প্রভাবটা এদের মধ্যে বেশি।
কারণ এই সরকারটা একটা হিংস্র সরকার। এই দলটা আদবে কোনো রাজনৈতিক দল কিনা এটাই এখন রাষ্ট্রবিজ্ঞানীরা সেটা নিয়ে চর্চা করছেন, যেটাকে রাজনৈতিক দল বলা হবে কিনা। তো সেই অর্থে এখানে হয়তো পুলিশ শাসক দলের বিরুদ্ধে কিছু করেছেন, পুলিশ যে কাজটা করতে গিয়েছিল সেটা হয়তো শাসক দলের মনোপুত হয়নি, সেই জন্য তারা মনে করেছেন তাদের অধস্তন কর্মচারী। একেবারে আমি তোমায় বলি যে সরকারি কাজ, পূর্ত দপ্তরের জমি, সেখানে পাঁচিল তুলতে গেছিল, মানে আমি বলছি যে সেটা ন্যায় অন্যায় আমি সে প্রশ্নে যাচ্ছি না, কিন্তু কাজটা সরকারি। সরকার, দল, নেত্রী সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, কোথাও সূক্ষ্ম বিভাজন রেখা নেই, সমস্ত ব্যাপারটাই একটা, জো জিতা ও সিকান্দার, জিততে হবে, আধিপত্য কায়েম করতে হবে, দলতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, নির্দেশের বাইরে অবাধ্য হয়ে সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। যারা নির্বাচনে ভোট দিয়েছেন, যারা জিতিয়েছেন, যারা যেভাবে হোক বুথ দখল করে দিয়েছেন, স্যানিটাইজ করে বিরোধী রাজনৈতিক দলকে প্রায় এলাকার থেকে ছাড়া করে দিয়েছেন, বিরোধী শূন্য অবস্থায় নির্বাচনে জিতেছেন, পঞ্চায়েত একের পর এক পঞ্চায়েত সমিতি দখল করেছেন, বিভিন্ন সময় বিরোধীদের ওপরে মিথ্যা মামলা চাপিয়েছেন। আগে পুলিশ ছিল জ্যোতি বসুদের সময়ে, জ্যোতি বসু মনে আছে 2006-এ দোলতলা পুলিশ লাইন্সে দাঁড়িয়ে উনি বক্তৃতা করেছিলেন যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা 6বার ক্ষমতায় ছিলাম, আপনারা সমর্থন করুন, আপনারা সহযোগিতা করুন, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আসবে। সিপিআইএমের সময় ছিল সিঙ্গেল উইন্ডো সিস্টেম, সেন্ট্রালাইজ ডেমোক্রেসি, এক জায়গা থেকে কন্ট্রোল হতো। তৃণমূল সে অর্থে তাদের যে অধিকারটা, তৃণমূল দলের যে অধিকারটা, সেটা একদম ডিসেন্ট্রালাইজ করে দিয়েছেন, চারদিকে ছড়িয়ে দিয়েছেন। কে নেতা, কে মন্ত্রী, কার সঙ্গে প্রকৃত কালীঘাটের যোগাযোগ, কার সঙ্গে নৈহাটির যোগাযোগ, কার সঙ্গে বাইপাসের যোগাযোগ, কেউ বুঝে উঠতে পারছেন না। পুলিশও বুঝে উঠতে পারছেন না কার কথা শুনবে, কারণ প্রত্যেকেই হাঁটুর নিচে পাঞ্জাবি পরে খেটে খায়, এই মন্ত্রমণি নেমে পড়েছে রাস্তায়। ফলে এখানে খুব পুলিশেরও যেমন চেনা মুশকিল আছে, এবং পুলিশের মডেল বলে তো কিছু নেই। আজকে বলা হচ্ছে, একটু আগে তুমি বলছিলে যেখানে চিফ সেক্রেটারির বাড়ি, তার সামনেই থানা। চিফ সেক্রেটারি তো দাঁড়িয়ে থাকেন মঞ্চে, চিফ সেক্রেটারি দাঁড়িয়ে আছেন, আর যার বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে, যে প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছে পায়ের তলায় কি করে 3 জনকে পিষে মেরে দিয়েছেন এবং ভবিষ্যতে আরও কি করে মুন্ডু আদায় করবেন, তিনি তো বসে থাকেন। তো সেক্ষেত্রে চিফ সেক্রেটারির যে এই অবস্থা, তাহলে অধস্তন পুলিশ কর্মচারী একটা কনস্টেবল মাথার উপরে ফাইল দিয়ে লুকিয়ে পড়ে তাকে বাঁচতে হবে। তো এর মধ্যে কিছু অন্যায় নেই, এটাই স্বাভাবিক। এটা যদি এখন না হতো তাহলে অস্বাভাবিক, তুমি আলোচনা করতে পারতে। আমি আসবো, তার আগে আপনাদের দেখাতে চাইবো যে জমিটা ঘিরে বিতর্ক, সেই জমিটার ইতিহাস কি বলে, বিতর্ক কি, এবং এই যে আজকের ঘটনা তার সূত্রপাত যে জমিতে পাঁচিল দেয়া নিয়ে, সেই গোটা ঘটনাটা আপনাদের সামনে। জমি নিয়ে বিবাদের জেরে দিনে দুপুরে আলিপুর থানায় ঢুকে তাণ্ডব, পুলিশ কর্মীদের মারধর। প্রশ্ন উঠতেই পারে, কারা এই বিক্ষোভকারী? উত্তর মিলল হামলার পুরোধায় থাকা এই ব্যক্তিকে জিজ্ঞাসা করে। গোটা ঘটনার নেপথ্যে যে শাসক দলের নেতাকর্মীরাই রয়েছেন তা স্পষ্ট হয়ে গেল এই তৃণমূল নেতার কথাতেই। তৃণমূল সমর্থকরা আমরা এখানে পরিচালিত করি। আমি রবীন্দ্র মহান্তি, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট। এ তো গেল তাণ্ডবের নেতৃত্বে থাকা ব্যক্তিদের কথা। এই অভিযানে যারা অংশ নিয়েছেন তারা নিজেরাও দরাজ গলায় জানিয়েছেন তাদের রাজনৈতিক পরিচয়। কলোনির যে কমিটি আছে সেটা কারা পরিচালিত করে? সেটা পরিচালিত করে তবসা আমাদের প্রেসিডেন্ট আছে, আমরা তৃণমূলের পুরো আমরা দখলদারি। তাহলে সিপিএম সরকার টিএমসি সরকার তফাৎ কি হলো? ওনারা যে সিপিএম সরকার, না আপনারা তো ওই দলের সঙ্গে, আমরা ওই দলে আছি, ওই দলকে জিতেছি আমরা। শুক্রবার বিধানসভায় পয়েন্ট অফ ইনফরমেশন তুলে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, আলিপুর থানায় হামলা করেছে তৃণমূল, পুলিশ লুকিয়ে রয়েছে, কিছু বলুক সরকার। থানায় ঢুকে পুলিশ পেটানোর মতো ঘটনা ঘটলেও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় দাবি করেন এরকম কোনো ঘটনাই ঘটেনি, এটা অসত্য অভিযোগ। পাঁচিল তোলাকে কেন্দ্র করে কিছু লোক থানায় ডেপুটেশন দিতে গিয়েছিলেন, ডিসি ওসি বিষয়টি দেখেছে, মিটে গিয়েছে। মন্ত্রী দাবি করছেন কোনো হামলার ঘটনাই নাকি ঘটেনি, যদিও ছবি বলছে। বিতনু চট্টোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বাচ্চা, তোমার কাছে আসবো, যারা সাধারণ মানুষকে সুরক্ষা দেবেন তারা নিজেরা সুরক্ষার ঢাল হিসেবে একটা ফাইল বেছে নিয়েছেন এবং কার্যত টেবিলের তলায় ঢুকে পড়েছেন। এই ছবিটা তো গোটা রাজ্যে একই সঙ্গে আইন শৃঙ্খলার নিয়ে একটা প্রশ্নচিহ্ন তুলে দেবে। সাধারণ মানুষ কোথায় যাবেন? শুধু এই ছবিটা নয়, কারণ পুলিশ যে মার খাচ্ছে, অনেক দিন ধরে মার খাচ্ছে, পুলিশের রক্ত আমরা দেখছি, কলকাতার বুকে দেখেছি, মারা যেতে দেখেছি পুলিশকে আমরা।
কিন্তু তার বিরুদ্ধে কি কিছু হয়েছে? হয়নি। না, বরঞ্চ পুলিশকে যিনি বোমা মারতে বলেন তিনি সসম্মানে শংসাপত্র পান। পুলিশকেই তার নিরাপত্তা দিতে হয়। এইটা যদি পুলিশের দায়িত্ব হয় এবং পুলিশের চিত্র হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে আজকে আমার যদি কোনো সমস্যা হয়, যদি পুলিশের কাছে যাই, যে আমাকে বিপদে ফেলছে তার তো কোনো ভয় নেই, বরং পুলিশের ভয় যে আমাকে যদি প্রোটেকশন দিতে হয় তাহলে পুলিশের বিপদ। এবং উল্টোটা, আমি রাজনৈতিক মাথারা নয় প্রশ্রয় দিলেন, কিন্তু পুলিশের ডিজি হাইকোর্টে দাঁড়িয়ে তাকে ক্লিন চিট দিচ্ছেন। হ্যাঁ, এবং একাধিক তার বাহিনীর বিরুদ্ধেই বোমা মারার কথা যিনি বলেছেন, একাধিকবার কোর্টে বিচারক যা বলছেন, আমি জানি না এটা আমাদের আলোচনায় সবসময় আগের উঠে আসে, জানি না কখনো হয়েছে কিনা, বিচারক যে ভাষায় ডিজিকে বলছেন, যে ভাষায় প্রশাসনকে বলছেন, তিরস্কার করছেন, সেটা কি রাজ্যের পক্ষে ঘোটা উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয় না, একদমই হয় না। আমার যেটা ভয় করছে এতে আস্তে আস্তে, তুমি বলছো যে ভাষায় মাননীয় বিচারপতি বলেছেন যে পুলিশের ওপর যে আস্থা রেখেছিলাম তা ভেঙে চুরমার হয়ে গেছে। এবং যেটা আমার ভয় লাগছে যে এরপরে কি হবে, কোনো ডিপার্টমেন্ট, এটা শুধু পুলিশ বলে না, কোনো ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট, কোনো সরকারি আধিকারিক এগিয়ে গিয়ে কোনো কাজ করবে না। এই কাজটা যারা করতে গিয়েছিলেন তারা কাজটা করতে পারবেন না। এবং আমি বলছি যে এটা গ্রামে যেখানে যে বিদ্যুৎ হাই টেনশন তার যেখানে বসছে, এই একটু খবর নিলে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় জমি নিয়ে গন্ডগোল হচ্ছে। এই বলছে, তুমি এইটা বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায় জমি নিতে এটা কার্যত এবার বুমেরাং হচ্ছে। তারা জমি দিচ্ছেন এবং যখন প্রশাসনের কাছে যাওয়া হচ্ছে, প্রশাসন পরিষ্কার বলছে আমরা কিছু করতে পারবো না। তা কি করবে? মানে পুলিশ যদি ইনিশিয়েটিভ নেয়, অ্যাকশন নেয়, তাহলে পুলিশের চাকরি চলে যাবে, আর না হলে পুলিশকে দাঁড়িয়ে মার খেতে হবে। এই যে অবস্থা দাঁড়াচ্ছে, এটাই এক্সপেক্টেড, এটাই হবে, আগামী দিনে বাড়বে এগুলো আরো। জমি নীতির কারণে সমাজের মধ্যে এমন একটা বার্তা চলে গেছে, যখন বিএসএফ তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এক্সট্রা পোস্ট তৈরি করবার জন্য তারা জমি খুঁজছে, সেখানেও তাদের প্রতিরোধের সম্মুখীন হতে হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী বারবার ব্যবসায়ীদের বলছেন যে আপনারা আমাদের কাছে আসুন। তার কারণ কি? তিনি বুঝতে পারছেন দাদা এখানে একটা ব্রোকাররা আছে, প্রচুর টাকা খেলা চলে, তাহলে একটা নির্দিষ্ট জমি নীতি যদি না থাকে, তাহলে আমরা বারবার যেটা আগেও বলেছি এখনো বলছি যে সরকারের যদি কোনো ভূমিকা না থাকে জমির ব্যাপারে, তাহলে কখনো কোনো স্টেটের ডেভেলপমেন্ট একটা ইউনিফর্ম ডেভেলপমেন্ট হতে পারে না। জোর যার মুলুক তার চলবে সেখানে। একেবারেই আমি আলোচনা আসবো, কিন্তু তার আগে একবার সরাসরি চলে যাব রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের কাছে। অশোকবাবু, আপনার কাছে জানতে চাইব, আজকে আপনি এবং বহু বিশিষ্ট মানুষের নেতৃত্বে গণতন্ত্রকে বাঁচানোর জন্য রাস্তায় নেমেছিলেন, রাজপথে নেমেছিলেন আপনারা, আর তার কয়েক ঘন্টা আগে গণতন্ত্র বাঁচানোর দায় যাদের ওপর আইনত, সেই পুলিশ বাহিনীর এই লজ্জাজনক ছবি আমরা দেখতে পেলাম, ক্যামেরায় ধরা পড়ল। কি মনে হচ্ছে, কোথায় ভরসার জায়গাটা তাহলে কোথায়? একটা তো আদালত, কিন্তু কোনো অশান্তি হলে, কোনো কেউ আক্রান্ত হলে তিনি তো আদালতে ছুটে যেতে পারবেন না, তাকে তো যে কোনো অবস্থায় পুলিশের শরণাপন্ন হতে হবে, যে পুলিশ কার্যত শাসক দলের শরণাপন্ন, তাছাড়া আর কোথাও আশ্রয় নেই। একটা ফাইল নিয়ে টেবিলের তলায় ঢুকে শাসক দলের আক্রমণ থেকে বাঁচতে হচ্ছে। জাস্টিস গাঙ্গুলি, এটাই রাজ্যের আইন শৃঙ্খলার প্রকৃত ছবি। মানুষ কতটা অসহায় সেটা পুলিশের অসহায়ত্ব থেকে প্রমাণিত হচ্ছে। শাসক দলের তাণ্ডবের মুখে পুলিশ যদি এইভাবে নিজেকে বাঁচাতে হয়, তাহলে সাধারণ মানুষ কি দিয়ে নিজেকে বাঁচাবে? এর বিরুদ্ধে একমাত্র উপায় হচ্ছে মানুষ যাতে সংগঠিত হয়, মানুষ যাতে সাহস করে অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই মানুষের সংঘবদ্ধতা, মানুষের প্রতিরোধ করার ক্ষমতাই হচ্ছে এর একমাত্র প্রতিরোধ, এর একমাত্র প্রতিকার। জাস্টিস গাঙ্গুলি, একটাই প্রশ্ন থাকে যে ব্যক্তি মানুষ তো খুব অসহায়, না তার অস্ত্রশস্ত্র থাকে, না প্রতিরোধের অন্য কোনো ক্ষমতা থাকে, আর সংগঠিত মানুষ তার পেছনে অবশ্যই রাজনৈতিক দলের বা অন্য বড় সংগঠনের ঝান্ডা দরকার হয়, এবং সবটাই মানে একটা আফটার থট। কিন্তু প্রতি মুহূর্তে মানুষ যাদের শরণাপন্ন হবে সেই প্রশাসন, পক্ষপাতহীনতা তো আমি একটু বেশি চেয়ে ফেলছি, কিন্তু ন্যূনতম নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা না করতে পারলে আমাদের আত্মরক্ষা, ব্যক্তির আত্মরক্ষা করবে কি করে? জাস্টিস গাঙ্গুলি, প্রশাসন বলে তো কিছু নেই। আপনি কিসের কোথায় প্রশাসন? এটা তো সব জায়গায় হচ্ছে মর্জির শাসন। আমি যেটা বলবো সেটাই আইন।
এটাই তো এদেশের এই পশ্চিমবঙ্গের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখবেন প্রতিটি ক্ষেত্রে অপরাধ হওয়ার পর মন্ত্রীরা অথবা শাসক দলের কোনো গণ্যমান্য ব্যক্তিরা নেমে পড়েন অভিযুক্তের হয়ে ওকালতি করতে। অভিযুক্ত যে কোনো দোষ করেনি সেটা প্রমাণ করার ব্যাপারে সচেষ্ট হয়, কেন বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা হচ্ছে তার দলের ছত্রছায়ায় লালিত পালিত। এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা। এটা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। আপনার মনে আছে সেই পার্ক স্ট্রিটের ঘটনা? এখনো অবধি সেই পার্ক স্ট্রিটের ঘটনায় যে মুখ্য আসামি সে তো ধরা পড়েনি। তাহলে কোথায় আমাদের, কোন দিকে যাচ্ছি? অথচ উল্টোটা আপনি বলছেন, একদিকে যেমন অভিযুক্তকে বাঁচানো, পাশাপাশি যিনি অপরাধ করেননি তিনি প্রতিবাদী হতে পারেন, বিরোধী দলের নেতা নেত্রী কর্মী সমর্থক হতে পারেন, তাদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার প্রক্রিয়াতে আবার এই প্রশাসনই সামিল হচ্ছে শাসক দলের সঙ্গে। হ্যাঁ, বিকজ শাসক দলের অঙ্গুলি হলো না সবকিছু হচ্ছে। আমাদের অনেকদিন আগে একটা কথা ছিল আইনের জগতে, it has to be a government of laws and not of men. Now it has become a government of men and at times of women and not of laws. এটা তো অত্যন্ত সংবিধানের কথা, আইনের কথা, গণতন্ত্রের কথা সবকিছুর বিরোধী। একটা উলট পুরাণ চলছে তো পশ্চিমবঙ্গে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জাস্টিস গাঙ্গুলি। আপনাদের এখন দেখাবো যে থানা নিয়ে আমাদের এত কথা বলতে হচ্ছে, যে থানার টেবিলের নিচে পুলিশ কর্মী অফিসারদের আশ্রয় নিতে হচ্ছে, সেই আলিপুর থানা কলকাতার প্রায় ভিভিআইপি জোন বলা যায়। তার কারণ শিল্প এখানে নেই, কিন্তু গুটি কয়েক শিল্পপতি যা আছেন সেই উজ্জ্বল মানুষরা সেখানে থাকেন। শুধু তাই নয়, ভিভিআইপি বলতে সমাজের নানা স্তরের যে ক্রিম অফ দ্য সোসাইটি তারা কিন্তু আলিপুরেই থাকেন, এবং যেটা এই আলিপুর থানার এখতিয়ারের মধ্যে, দায়িত্বের মধ্যে পড়ে। কতটা গুরুত্বপূর্ণ এই আলিপুর থানা, যেখানে পুলিশ কর্মী অফিসারদের এই টেবিলের নিচে আশ্রয় নিতে হয়, দেখাবো আপনাদের। শহরের বুকে এই ছবি দেখে শিউরে উঠছেন অনেকেই। আলিপুর থানার মধ্যে অসহায় পুলিশ, বিক্ষোভকারীদের হাত থেকে নিজেকে বাঁচাতে ব্যস্ত আইনের রক্ষাকর্তা। কিন্তু যে আলিপুর থানা এলাকায় শহরের ভিভিআইপিদের বাস, যার ঢিলছড়া দূরত্বে খোদ মুখ্য সচিবের বাংলো, সেখানেই নাকি পুলিশের এই অসহায় অবস্থা। প্রশ্ন উঠছে, যারা নিজেরাই অসহায় তারা অন্যদের নিরাপত্তা দেবে কি করে? আলিপুর থানা এলাকায় একাধিক ভিভিআইপির বাস। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, করণজিৎ পল, মহেন্দ্র জালান, এসকে বিড়লা, তৃণমূলের রাজ্যসভার সাংসদ বিবেক গুপ্ত থেকে সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া। এই আলিপুর থানা এলাকাতেই রয়েছে মুখ্য সচিবের বাংলো, লক্ষ্মী মিত্তালের বাড়ি মিত্তাল হাউস। থানা থেকে মাত্র 50 মিটার দূরে পুলিশ সুপারের বাংলো, পাশেই আইপিএসদের বাংলো। একাধিক আইএএস আইআরএস অফিসারও থাকেন এই এলাকাতেই। তাই অনেকেই বলছেন, এহেন হাই প্রোফাইলদের বাস যেখানে, সেখানে যদি পুলিশকে থানার ভেতর এভাবে লুকোতে হয়, তাহলেই স্পষ্ট হয়ে যায় নিরাপত্তার কি হাল। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। আসবো আমার অন্য অতিথিদের কাছে। আমি প্রথমে আপনার কাছে আসবো। আপনি বারবার পুলিশ রিফর্মসের কথা বলছেন, কিন্তু একটা আমার কথা আমায় বলুন সন্ধিদা, সেটা হচ্ছে যে আজকের যে ছবি আলিপুর এলাকায়, এটা তো মানে কলকাতার অভিজাততম এলাকা। মানে আমি যদি ধরতাম যে মাওবাদী এলাকা, যেখানে হয়তো বারবার আমরা দেখেছি ছত্তিশগড়ে অনেক সময় 100 জন মাওবাদীর আক্রমণ রুখছেন হয়তো 20 জন পুলিশ কর্মী, তারা সংখ্যালঘু হয়ে গেছেন, ততটা আর্মস অ্যান্ড অ্যামুনেশনের সাপ্লাই নেই, সেটা একরকম। কিন্তু একেবারে কলকাতার মধ্যে একটা ফোন কল অ্যাওয়ে একটা বড় বাহিনী পৌঁছানো, এই ছবিটা কি লজ্জাজনক নয়? আসলে আমার তো মনে হচ্ছে কমিক সিচুয়েশন, এটাও যে দেখতে হলো, এবং আর হবি তো হয় এটা আলিপুর থানায়, যে থানাতে আড়ম্বর করে পুলিশের সদর দপ্তরকে নিয়ে আসা হলো ভবানী ভবন। আমাদের প্রশাসনের শীর্ষতম আধিকারিকরা তাদের নিয়ে আসা হলো এই সব এলাকায় বসবাস করার জন্য, এবং পাশেই জেলা শাসকের দপ্তর। এবং সেখানে যখন এই ঘটনা ঘটে, এবং যখন আপনাদের টেলিভিশনে দেখা, নতুন করে আর কিছু বলার থাকে না,
বা সেটাকে ওই মানে ডিফেন্ড করা থাকে না যে আইন শৃঙ্খলার কী পরিস্থিতি পশ্চিমবাংলার। যারা দায়িত্বে আছেন তারা একটু যদি ভাবার চেষ্টা করেন, এই টেলিভিশন সারা দেশের মানুষ দেখে, বাংলার ওই বাঙালিরা যে রাজ্যে থাকেন কথা বললেই শুনবেন, বা আমাদের কাছে অনেকের কথা হয় যে আমরা বাঙালি বলে পরিচয় দিতে পারি না। এখন এই আইন চলবে আইনের মতো, আইনের শাসনের কথা বলা, এটা বোধহয় একেবারেই মানে আর কোনো আমাদের এই প্রাসঙ্গিকতার কোনো মানেই হয় না। এবং এই আলিপুর থানার মধ্যে ঢুকে আর ঘটনাটা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে কি সরকারি জমি দখল হয়েছিল, সরকারের দিক থেকে চাওয়া হয়েছিল জমিটা ওই দখলদারির কাছ থেকে তুলে এনে মানে নিয়ে এসে অন্য সরকারি কাজে লাগানো হবে। যারা ওখানে আছে তারা বিন্দুমাত্র মনে হলো না যে তাদের কাছে আইন বলে কোনো বস্তু আছে, কারণ সামগ্রিক পরিস্থিতিটা যারা আইন হাতে নিতে চায় তাদের কাছে সবটাই এতই স্বাভাবিক যেটা করাই যায়। এটা কিন্তু দিনে দিনে হতে হতে এখানে দাঁড়িয়েছে পুলিশের ক্রমাগত পুলিশে আক্রান্ত হওয়া, এবং আক্রান্ত হয়, আগেও হয়েছে, আক্রান্ত হওয়ার পরে পুলিশের স্থানুর মতো দাঁড়িয়ে থাকতে হয়। এবং এই পুলিশের যা ভাবমূর্তিটা কিন্তু এখনকার যেটা, সেটা কিন্তু সরকারের আইনের শাসনের ভাবমূর্তিটা কিন্তু ওটাই। আর বড় কথা, পুলিশ নীরব দর্শক, হ্যাঁ নীরব দর্শক থাকতে হচ্ছে, কারণ পুলিশ একটা কথা, পুলিশকে যদি নীরব দর্শক হয়ে থাকতে না বা ওকে রেখে না দেওয়া হয়, পুলিশ কিন্তু যে কোনো এই যে পরিস্থিতি সামাল দেওয়া পুলিশের কাছে কোনো একটা শক্তি ব্যাপার। আপনি এই ছবিটা দেখুন একবার সন্দিদা, মানে উনি মাথা নিচু করে রয়েছেন, মানে আমি বলছি যে এই ছবিটার মানে আমি বলছি যে শাসক দল ইত্যাদি, মানে তার মানে কি ওনাদের এই লজ্জাটা পুলিশের নয়, লজ্জাটা যারা সরকার চালাচ্ছেন তাদেরই তো হওয়ার কথা। না আমি তো সেটাই বলছি যে আক্রমণটা তো পুলিশ তো সরকারের একটা অংশ। হ্যাঁ, মানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এরা। পরিস্থিতিটা যদি এমন তৈরি করা হয় যেখানে দুষ্কৃতকারী আইন যারা হাতে নেবেন, জবরদখল করবেন, তারা এসে আক্রমণ করতে পারে, এবং একটা ঘটনা নয়, বারবার, বিশেষ করে যেটা মনে হচ্ছে এটা আলিপুর পুলিশ স্টেশন, এটা প্রতীকী। এবং এই বিপর্যয় আইন শৃঙ্খলার যে চেহারার যে বিপর্যয়, কিন্তু এই আলিপুর থানায় এই ঘটনাটা না হলে এটা কিন্তু শেষ কথা। কারণ যেখানে আমরা আগে বলেছি, এবং সবথেকে বড় কথা, যারা একেবারে প্রশাসনের সর্বাধীনাও সবাই কিন্তু এই এলাকাতেই থাকে, সদর দপ্তর আনা হয়েছে এখানেই, এবং কোনোটাই যে যারা আইন হাতে তুলে নেবেন তাদের কাছে কোনোটারই যে কোনো অর্থ নেই, এটা প্রমাণিত। এবং দুর্ভাগ্য যে একটু আগে আমাদের প্রাক্তন মাননীয় বিচারপতি শ্রী অশোক গাঙ্গুলী মশাই বললেন, মানুষের এখন ভাবতে হচ্ছে মানুষের প্রতিরোধ করার ক্ষমতা। এতগুলি মানুষ এত তারা চেষ্টা করে, তারা এই আগের বারে ভোট দিয়ে যে আমাদের নতুন একটা আমাদের আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে এই আশাতে নিয়ে আসার পরে এত দ্রুত এই চেহারা যদি দাঁড়ায়, আর নতুন করে কিছু বলার থাকে না, মানে শেষ কথা যা বলার, মানে আমাদের এই আইন শৃঙ্খলার চেহারা এই আলিপুর এই ঘটনাতেই কিন্তু এটা প্রমাণিত। আমি জানি না এরপরে আর কি হওয়ার। সন্দিতা বলছে যে আলিপুরের এই ঘটনা একেবারে প্রতীকী। ইদানিং কালে এই সরকারের আমলে কোন কোন ঘটনায় পুলিশ লাঞ্ছিত হয়েছে, পুলিশ গুলি খেয়ে পুলিশ কর্মীকে অসহায় মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে, সেই ঘটনা দ্রুত একবার আপনাদের দেখাবো কয়েকটা। আইনের রক্ষাকর্তারাই আত্মরক্ষার্থে টেবিলের কোনায় ফাইলের আড়ালে। অনেকেই বলছেন কলকাতার বুকে উর্দিধারীদের এমন অসহায় ছবি এর আগে কখনো দেখা যায়নি। তবে সাম্প্রতিককালে আইন নিয়ে ছেলে খেলার এমন উদাহরণ অবশ্য বহু জায়গাতেই চোখে পড়েছে। বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রীর দেখানো পথে হেঁটেই আজ আইনের রক্ষাকর্তাদের সামনে আইন ভঙ্গ করে চলেছেন তাঁর অনুগামীরা। 2011 তখন সবে ক্ষমতায় এসেছে তৃণমূল। অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজেই ভবানীপুর থানায় গিয়ে ছাড়িয়ে আনেন অভিযুক্তদের। 5ই ফেব্রুয়ারি 2013 সেই মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলায় সবার সামনে পুলিশ কর্মীকে ধমকান। এর কয়েক মাসের মধ্যেই গার্ডেন রিচে পুলিশ খুন। 12ই ফেব্রুয়ারি 2013 ছাত্র ভোট ঘিরে হওয়া সংঘর্ষ সামাল দিতে গিয়ে খুন হন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর তাপস চৌধুরী। গ্রেফতারের পর কিছুদিন জেলে কাটিয়ে ফের বহাল তবিয়তে
খুনে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবাল। আদালতে তাঁর জামিনের বিরোধিতাটুকুও করেননি সরকারি আইনজীবী। জামিনে ছাড়া পেয়ে মহা উৎসাহে দলের হয়ে ভোট প্রচারে নামতে দেখা গিয়েছে তাকে। 17 জুলাই 2013 নেত্রী বলেছিলেন চাপকানোর কথা। এক ধাপ এগিয়ে তার দলের বীরভূমের জেলা সভাপতি একেবারে পুলিশকে বোমা মারার হুমকি দিয়ে বসেন। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি 28 জুলাই 2014 সিপিএম সমর্থকের বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন দুবরাজপুর থানার এসআই অমিত চক্রবর্তী। অভিযোগ তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আলিম শেখের লোকজন। মৃত্যু হয় সাব ইন্সপেক্টরের। আজও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত তৃণমূল নেতা। থানায় আরাবুল রাজ। তৃণমূল বহিষ্কার করার আগে পর্যন্ত থানায় আরাবুল ইসলামের দাপটের কথা বারবার সামনে এসেছে। কখনো অভিযোগ উঠছে পুলিশ অফিসারকে চড় মারার, তো কখনো জোর করে সাদা কাগজে সই করিয়ে নেওয়া। থানায় তাণ্ডব, তবুও অধরা। থানায় ঢুকে ডিউটি অফিসারকে হেনস্থার অভিযোগ উঠলেও অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের কেশাগ্রহও কেউ স্পর্শ করতে পারেনি এবিপি আনন্দ। আজকের এই গণতন্ত্রের জন্য মিছিলে আমি তোমায় দেখছিলাম, একজন বিশিষ্ট ওই মিছিলেই বলছিলেন যে বিচারের বাণী টেবিলের তলায় কাঁদে। তো সাধারণ মানুষ, ব্যক্তি মানুষ তো অসহায়, তারা কোথায় যাবেন? সব থেকে বড় কথা, পুলিশ যেখানে একটা সম্ভ্রমের জায়গা, একটা আশ্রয় সাধারণ মানুষের, তার পক্ষতা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, এর আগে বহুবার উঠেছে। কিন্তু এই রকম অসহায় পুলিশের ছবি, সফট টার্গেট পুলিশের ছবি, এ তো আমার মনে হয় যে গোটা রাজ্যের পুলিশ বাহিনীর যে মনোবল সেটাকেও চুরমার করে দেবে। না, এটা তো একদম পরিষ্কার। এটাতে আমি একদমই অবাক হইনি, তার কারণ এটা তো কিছু পাবলিক করেছেন। আমি এখানে এই প্রসঙ্গে একটু বলা দরকার যে আমরা প্রত্যেকেই পুলিশের কথা বলছি এবং প্রশাসনের কথা বলছি, কিন্তু আমরা এটা আরেকটা সাইড আমরা আলোচনা করিনি। আমি ছোট্ট করে ধরে দিতে চাই, এই যে যারা বলছেন যে আমরা তৃণমূল করি, আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, আসলে একটু খোঁজ নিলে দেখা যাবে এই মানুষগুলোকে হয়তো বলাই হয়েছিল ইলেকশনের আগে যে আমরা যদি ক্ষমতায় আসি তোদের দেখবো কে তোলে। এই যে রাজনৈতিক দলগুলো করে তার ফল কিন্তু এটা, তা নাহলে তারা এই সাহসটা পায় না। এটাকে মাথায় রাখা আমাদের দরকার যে এই আজকের যে দল ওনারা করেন, যে তৃণমূল করি বলছেন, এবং তৃণমূল থেকে একটা সময় নিশ্চয়ই বলা হয়েছিল যে আমরা যদি আসি ক্ষমতায় তোদের কে তোলে। এটা একদম, এটা হলো আসল চিত্র। দ্বিতীয় কথা হলো যে 5 জন লোক করেছেন, 5 জন লোক অ্যারেস্ট হবে, এগুলো খুব সোজা কথা। আমার সবচেয়ে না না, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি, বরঞ্চ পুলিশ বাউ ডাউন করে নথি স্বীকার করে তাদের সঙ্গে বৈঠক করেছে। কালকে ধরবে, ধরা যাক 1 মাস পরে, এটা ধরতে কোনো বড় কথা না। কিন্তু আমার প্রশ্নটা অন্যখানে, যে আমাদের এখানে ঘটনাটা কারা ঘটিয়েছে? তৃণমূল। আচ্ছা, অন্য একটা জিনিস ভাবো, হ্যাঁ, তোমার বাড়ির নিয়ারেস্ট থানা কোনটা? আমার পাটুলি। আচ্ছা বেশ, পাটুলি থানায় মানে আমি বলছি যে এই হাই প্রোফাইল আলিপুর থানার যদি এই অবস্থা হয়, কালকে তোমার বাড়িতে যদি 20টা ছেলে হামলা করে, পাটুলি থানার পুলিশ এসে তোমায় বাঁচাবে? না না না, মানে আমি বলছি একদম, আমি সেটা আমি বলতে চাইছি। আমার মূল বক্তব্যটা অন্য। আমার মূল বক্তব্যটা হলো যে কারা হামলা করছে? তৃণমূল সমর্থক। তৃণমূলের সুপ্রিমোকে মাননীয় মুখ্যমন্ত্রী। কার উপরে হামলা করছে? পুলিশের উপরে। পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী। অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যদি একটু গভীরভাবে দেখি, তাহলে উনি তার নিজের হাত নিজেই খাচ্ছেন, অর্থাৎ নিজের শরীরকে নিজেই ক্ষতবিক্ষত করছেন। তার কারণটা হলো যে তৃণমূলের নেতা বা নেত্রীদের নির্দেশ ছাড়া এই ধরনের মানে অসাংবাদিক মানে অশ্লীল এবং নিষ্ঠুর কাজ হতে পারে না। তার কারণটা হলো যেখানে যেখানে পুলিশ অ্যাকশন নিয়েছে, যেমন আমরা দেখলাম তাপস বাবুর মৃত্যু গার্ডেন রিচে মৃত্যু হওয়ার পরে সেই মিস্টার মুন্না তিনি আবার বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সেই পুলিশ কর্তা সেই মূল্যটা দিতে হলো। ঠিক এরকম আমরা যদি দেখি শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, যে পুলিশ অফিসার অত বড় একটা কেলেঙ্কারি ধরলেন, আর্থিক কেলেঙ্কারি, মিস্টার জয়রামন, তাকে কিন্তু সরে যেতে হলো। অর্থাৎ আমাদের এখানে প্রশ্নটা হলো যে পুলিশ মন্ত্রীর তার কোনো সদিচ্ছা আছে কিনা পুলিশকে নিরাপত্তা দেওয়ার। আমি আমার পুলিশ বন্ধুদের বলবো, আমরা যদি পুলিশকে বন্ধুই ভাবি, তাহলে বলবো ওনারা কেন
তাদের নিজেদের সিকিউরিটির জন্য অন্ততপক্ষে রিভল্ট করছেন না? কেন বলছেন না যে এটা চলতে পারে না? মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু দায়িত্ব হলো যেমন একজন নাগরিককে বাঁচানো, তেমন তার আন্ডারে যে তার বাহিনীকেও বাঁচানো। সুতরাং এই দায়িত্ব থেকে একটা ডিসিপ্লিন ফোর্স, এবং সেটা পুরোটাই ভেঙে দিচ্ছে। এবং ভেঙে দিচ্ছে শুধু নয়, যেমন আমরা যে মালদাতে দেখলাম, আমি দুটো ছোট ঘটনা বলছি। মালদাতে দেখলাম একজন মন্ত্রী তিনি বলে দিচ্ছেন যে ওই ভদ্রমহিলার সাথে এর একটা অন্য সম্পর্ক ছিল। এই যে প্রথমেই উনি ইনভেস্টিগেশনে প্রথমেই বলে দিলেন, এবং ঠিক তাই হলো যে পুলিশ পরবর্তীকালে দেখা যাচ্ছে তার এগেইনস্টে, রাজুর এগেইনস্টে কোনো রেপ কেস দেয়নি। আবার মাখড়া কাণ্ডে আমরা কি দেখছি, 144 ধারা জারি করা আছে, অথচ 350 লোক আর্মস নিয়ে ঢুকে গেল, তাদেরকে আটকালো না। যদি দুজন অন্য কোনো পলিটিক্যাল পার্টির, এবং সবচেয়ে আরো দুঃখের যেটা এবং মানে হাস্যকর, এবং আমি বলবো আমাদের ধিক্কার জানানো উচিত, যে যখন বলছি যে একটি আক্রান্ত গ্রাম, সেখানে মানুষ খেতে পারছে না, সেখানে মানুষের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানুষ এলাকার বাইরে বেরোতে পারছে না, তাদের পাশে যখন সরকার তাদেরকে বলছে যে আমরা আর্থিক অনুদান দেব, যদি সত্যি দুর্গত একটা গ্রাম হয়, তাহলে সরকার যখন দেবে, সরকার তো এটাও বলবে অন্য যারা পারবেন তারাও পাশে আসুন, সেখানে কেন তাদের ঢুকতে দেওয়া হবে? ত্রাণ নিয়ে যেতে দেওয়া হয়নি, সেইটাই আমাদের প্রশ্ন। একেবারে সরকারে আসার পর তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আপনাদের দেখাবো যে যখন বিরোধী দল ছিল তখন তৃণমূল কংগ্রেস এবং পুলিশের সম্পর্কটা ঠিক কীরকম ছিল। অনেক পুলিশকর্তা জনান্তিকে এই দুঃখ করছেন যে তাহলে এই রাজনৈতিক দলটার সঙ্গেই কি পুলিশের কোথাও একটা বৈরতার সম্পর্ক আছে, এবং সেই শত্রুতার জেরে শাসক হয়ে আসার পরও সেই সম্পর্কের, সেই নেতিবাচক সম্পর্কের প্রতিফলন ঘটছে প্রতিদিন প্রত্যেকটা ঘটনায়। দেখুন, মমতা যেমন ছিলেন তেমনই আছেন, কটাক্ষ করে বলছেন বিরোধীরা। তাদের দাবি, তৃণমূল তৈরি হওয়ার আগে যেমন আইন নিজের হাতে তুলে নিতে পিছপা হতেন না মমতা বন্দ্যোপাধ্যায় ও তার অনুগামীরা, তৃণমূল তৈরি হওয়ার পরও তার ব্যতিক্রম হয়নি। এখন শাসক অবস্থায় তাদের যা বিক্রম, বিরোধী থাকাকালীন ঊর্ধ্বধারীরা বারবার সেই পরাক্রমের নমুনা পেয়েছেন। আজকের আলিপুরে পুলিশের অসহায় অবস্থায় অনেক প্রবীণের মনে পড়ে যাচ্ছে প্রায় 2 দশক আগের কথা। তখন তৃণমূল ছিল না, কিন্তু মমতা ছিলেন যুব কংগ্রেসের নেত্রী। তারাতলার মোড়ে মমতার নেতৃত্বেই চলছিল বিক্ষোভ। ক্রমেই তা মাত্রা ছাড়ায়। দিনে দুপুরে রাজপথে তৎকালীন ডিসি বন্দর দেবেন বিশ্বাসের মুখে কালি মাখিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। উর্দি শাসন এখানেই থেমে থাকেনি। বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেহালা থানার ওসি চেয়ারে গিয়ে বসে পড়ার অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বলে পরিচিত সোনালী গুহ, যিনি বর্তমানে বিধানসভার ডেপুটি স্পিকার, একসময় তাঁর বিরুদ্ধেও দক্ষিণ 24 পরগনার একটি থানায় গিয়ে তাণ্ডবের অভিযোগ উঠেছিল। ইচ্ছে করলে না আপনারা এটা আমি ছিঁড়ে নিতে পারি এক্ষুনি, জানেন? আপনি এত সাহস হয় কি করে বলেন? আপনারা থাপ্পড় মারব আপনার গালে। সাহস হয় কি করে যে তারা এত দূরে হতে ঘুমাতে এত সাহস ঘরবাঞ্চি করবে? আমি আপনার মাথাটা ভেঙে দেব। অনেক সম্মান দেখিয়েছি আপনাকে। আপনি এই ধরনের কথা বলছেন? চাপ! আমার অঞ্চলের মান করতে লাগবে, আমি আপনাকে ফুল দিয়ে পুজো করব। আমার বাবা লেট শশধর বসু না, আপনার বাবা রহমান খান। আচ্ছা, চোখ অন্যকে দেখাবেন? কি চোখ দেখাচ্ছেন আপনি? এই ফোরম দেবেন না, ফোরম দেবেন না, চিপটারে ছিঁড়ে দেবো। বলেছে বম পড়ে, কালকে গাড়িতে কিছু হয়, চিপটারে ছিঁড়ে দেবো। বছর 6 আগে এই শহরের বুকে চারুমার্গের থানায় আক্রান্ত হয়েছিল পুলিশ। হামলা নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছিল বর্তমানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছিল পুলিশ। তার জেরে তৎকালীন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তীকে ফোনে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। পার্থবাবু, আপনি আমায় ভয় দেখাচ্ছেন, আপনি আমায় ভয় দেখাচ্ছেন। আই এম রেকর্ডিং দিস, আমি রেকর্ড করছি। আপনি আমায় ভয় দেখাচ্ছেন, বলছেন সারা বাংলা জ্বালাবেন। আপনি দয়া করে ভয় দেখাবেন না আমাকে, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে। মমতার আরেক দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র ফলাও করে শুনিয়েছেন তার পুলিশ শাসনের কথা। এখানে আছে ডিউটিতে অফিসার, একটা লুঙ্গি পরে গায়ে একটা গেঞ্জি দিয়ে নিচে নেমে দেখি বেলঘড়িয়া ওসি সুব্রত ভৌমিক দাঁড়িয়ে আছে। আমি বলেছিলাম যে একটা কানের গোড়ায় দেব না, কাল সকালের পর খুঁজে পাওয়া যাবে না। এবার আরো একবার পুলিশ শাসন। এবিপি আনন্দ। বিজনবাবু, আপনার তো খুশি হওয়ার কথা এই যে আজকের ছবিটা দেখে, যে এইটাই তো আপনারা চেয়েছিলেন, যে আপনারা হুঙ্কার দেবেন, জানলার দুটো কাঁচ ভাঙবেন, পুলিশ এই টেবিলের তলায় এসে বসবে। মানে আজকের ছবিটা আমার মনে হয় যে আপনাদের পার্টি অফিসে, আপনাদের নয়, মানে শাসক দলের পার্টি অফিসে স্থির চিত্ত হিসেবে বাঁধিয়ে রাখা উচিত।
মানে এক্স্যাক্টলি পুলিশ এতদিন আপনাদের কথায়, শাসক দলের কথায় মিথ্যে মামলা দিত, এখন টেবিলের তলায় লুকোচ্ছে। এটা অবধারিত নিয়তি পশ্চিমবঙ্গের জনগণের। না, আমি একটু শুরু থেকে বলি। হ্যাঁ নিশ্চয়ই। আজকের মিছিলে যিনি নেতৃত্ব দিলেন, কলকাতার রাজপথে যে মিছিল আমরা দেখলাম, রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জাস্টিস অশোক গঙ্গোপাধ্যায় হাঁটলেন। কাদের সঙ্গে হাঁটলেন? তথাকথিত কঙ্কালকাণ্ডের নায়ক সুশান্ত ঘোষ যে মিছিলে হাঁটলেন। রাজপথে তো যে মিছিলটা আমরা দেখলাম গণতন্ত্র বাঁচানোর নাম করে, সেখানে সিপিএম এর আধিপত্যের মিছিল, সেটা দেখা গেল, বাংলার মানুষ সেটা দেখলেন। অশোক গঙ্গোপাধ্যায় বক্তব্য রাখলেন আপনাদের চ্যানেলের মাধ্যমে সরাসরি, যেটা সম্প্রচারিত হচ্ছিল। শেষে বললেন ইনকলাব জিন্দাবাদ। বহু চর্চিত কোন একটা রাজনৈতিক দলের চিরাচরিত স্লোগান, এইটা বলার মধ্য দিয়ে তিনি পরিষ্কার করলেন আসলে মানবাধিকার কমিশনের চেয়ারে বসে সরকারের সঙ্গে তার কেন বিরোধ বেঁধেছিল। আজকের যে ঘটনাটা আমরা দেখলাম সেটা তো আপনিও জানেন, আপনি একাধিকবার সেই আলোচনা করতে স্টুডিওতে এসেছিলেন যে সরকার তো অম্বিকেশ বাবুর যে সুপারিশ তিনি করেছিলেন তাও মেনে নেননি, শিলাদিত্য বাবুর সুপারিশও মেনে নেননি। একদমই। কেন বিরোধ মেনেছিলেন যার জন্য আপনার মিছিল অবধি অপেক্ষা করতে হলো? নিশ্চিত না, শুধু সেটা নয়, আজকের এই স্লোগানের মধ্য দিয়ে কিছুটা পরিষ্কার হয়ে গেল তার রাজনৈতিক সদিচ্ছা। একজন প্রাক্তন জাস্টিস হিসাবে তিনি যেভাবে মানুষের কাছে এলেন, কলোনিবাসীর দাবি আজকে যেটা মূলত ছিল কলোনিবাসীর দাবি। না, আমি মিছিলের পার্টে একটু আমি ক্লারিফাইয়ের চেষ্টা করি। সেটা হচ্ছে আপনি বলছেন যে বাম এবং সিপিএম এর মিছিল আর কি। আমি এক সেকেন্ড, সমীর রাইত ছিলেন, সমীর রাইত কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। সিপিএম এর মিছিল এই কারণেই বললাম, সিপিএম এর অধিকাংশ মানুষ, আমি তো মিছিলে ছিলাম না, অধিকাংশ নেতৃত্ব সেই মিছিলে ছিলেন, সেই মিছিলে হাঁটলেন। আমার প্রশ্ন ছিল যে সেই মিছিলে হাঁটলেন কঙ্কালকাণ্ডের নায়ক সুশান্ত ঘোষ, তার সঙ্গে হাঁটলেন কে? প্রাক্তন জাস্টিস অশোক গঙ্গোপাধ্যায়। আমি এটা দুইয়ের সূত্রপাত, মানে দুইয়ের যে মেলবন্ধন, সেটা একটু মেলানোর চেষ্টা করলাম। আর আজকের যে ঘটনা, সেই ঘটনায় কলোনিবাসীর দাবি, গরিব মানুষের আর এই তাহলে আরাবুল ইসলাম আর মুখ্যমন্ত্রীর মেলবন্ধন, বা মমতা বন্দ্যোপাধ্যায় আর অনুব্রত মণ্ডলের মেলবন্ধন, এগুলো একটু বলুন। সুদীপ্ত ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় মেলবন্ধন। এক্স্যাক্টলি, আপনি যে নামগুলো বললেন তার মধ্যে আরাবুল ইসলামকে অলরেডি দল থেকে কি বলছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি এক সাসপেন্ড করা হয়েছে, মানবেন না? মানছি, কিন্তু আপনাকে আমি বললাম যে আপনার বেতন এক থাকবে, আপনার চেয়ারটিও এক। পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনি বলছেন দল তাড়ালো। তাপস পাল কাণ্ডে বলেন দলের কাছে ক্ষমা চেয়েছে, সো হোয়াট? পুলিশ কি অ্যাকশন নিয়েছে? হাইকোর্ট অর্ডার দিয়েছে, সিআইডি চলছে, তদন্ত চলছে, সেটা অবশ্যই আজ অবধি জিজ্ঞাসাবাদের জন্য একবার ডাকা হয়েছে? সেটা সিআইডি অবশ্যই বলবে তার কি কার্যকলাপ, কেন পুলিশ কি করছে, সেটা নিয়েই হাইকোর্ট পর্যন্ত, মানে কোর্টে পর্যন্ত যাওয়া গেছে। বেচারা সিআইডির অফিসারদের চাকরি চলে যাবে ডাকলে, সেটা তো আগের জামানাতেও গেছে। আপনি হ্যাঁ, সেই জন্যই তো ওনারা চলে গেলেন, সিপিএম কে ঘাট ধাক্কা দিয়ে মানুষ এই রাজ্য থেকে বিদায় করলো। এমন ঘাট ধাক্কা দিল যে এখনো আসতে কোনোদিন পারবেন কিনা সন্দেহ। সেই জন্যই তো তৃণমূলের আগমন। তৃণমূলের আগমন হয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ মানবিক। সেই কারণেই তাই বাম আমলের মতো চপ্পল পরা পুলিশ আমরা নন্দীগ্রাম সিঙ্গুরে দেখিনি। সেই যে পুলিশকে দেখেছিলাম নন্দীগ্রামে, যে পুলিশকে দেখেছিলাম সিঙ্গুরে, যাদবপুরে চপ্পল পরা, হ্যাঁ বলছি, গেঞ্জি পরা পুলিশ, চপ্পল পরা পুলিশ যাদবপুরে দেখে নিয়েছি তো। কথায় কথায় বর্তমান সরকারের পুলিশ কিন্তু গুলি চালায় না, এটা অত্যন্ত মানবিক মুখ। হ্যাঁ ঠিক বলেছেন, ছাত্রছাত্রীদের উপর আলো নিভিয়ে লাঠি চালায়। এই যে প্রফেসর বসে আছেন, হ্যাঁ 100বার আলো নিভিয়ে লাঠি চালিয়েছে। আমি ভুল বলছি কি? ঠিকই বলেছেন। দেখুন, আমি একটু আলোচনার ব্যাপারে একটু কথা বলি। মিছিলে আমি হেঁটেছি, আমি সিপিএমও করি না, কংগ্রেসও করি না, কোনো রাজনৈতিক দলে যাওয়ার আমার কোনো স্পৃহা নেই। 76 বছর বয়স হয়ে গেছে। আমি আমার মানসিকতার দিক থেকে এখানে গেছি যে এটা গণতন্ত্র বাঁচাও যে ডাকটা দেওয়া হয়েছে তার জন্যে। সুতরাং এই মিছিলটাকে কোনো রাজনৈতিক রং দেওয়াটা সমীচীন বলে আমি মনে করি না। এটা হচ্ছে আমার প্রথম প্রতিবেদন। আমার দ্বিতীয় প্রতিবেদন হচ্ছে এই, আমি কিন্তু আজকের ঘটনাটাকে অপ্রত্যাশিতভাবে দেখছি না। তার কারণ এটা হচ্ছে লিগ্যাসি। যখন বিরোধী পক্ষে ছিলেন তখনকার যা করতেন এখনও তাই হচ্ছে, এই লিগ্যাসিটা চলে আসছে। আমি স্তম্ভিত হয়েছিলাম, আপনি যেটা বললেন না, যখন বিধানসভার ভবনে ওই তাণ্ডব চলেছিল বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে,
কল্পনা করতে পারি না। স্বাধীনতার আগে আমার জন্ম, আমি টিফিন ক্যারিয়ার করে বোম দিয়ে এসেছি, যারা করতেন, স্কুলে পড়তাম, আমাদের দিয়ে দেওয়াটা সুবিধে ছিল বলে। এইসব জিনিস দেখে এটা যে ঘটবে, এটা কিন্তু আমি খুব আশ্চর্য হচ্ছি না। এবং বিশেষ করে যেখানে প্রশাসন নেই, প্রশাসন থাকলে এখানে এত নারী নির্যাতন, মানুষের স্বাধিকারে এত হস্তক্ষেপ, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নৈরাজ্য, এটা কখনো চলতে পারে না। এবং তৃণমূলের পুলিশকে আপনারা বলছেন অনেক মানবিক। আমার যাদবপুরের ছেলেগুলোকে যেভাবে পিটিয়েছে, আমি যতদিন ওই ইউনিভার্সিটিতে ছিলাম কোনোদিন পুলিশ টাকার পক্ষে সায় দিইনি। আমি যখন উপাচার্য ছিলাম আমাকে অনেক মারমুখী আন্দোলনের সম্মুখীন হতে হয়েছে। পুলিশ ডাকেনি, তাদের ডেকে তাদের সঙ্গে কথা বলেছি। এই পুলিশ সম্বন্ধে শ্যামল দত্ত কি বলেছে আপনি পড়েছেন স্টেটমেন্টের আর্টিকেলে? নকটার্নাল মিসঅ্যাডভেঞ্চার, এবং বলছেন এই রাত্রিরে এত ছেলে মেয়ের ওপর এই অভিযান চালানোটা কৌশলের দিক থেকেও ঠিক নয়। এবং উনি আরও কি বলছেন, যে অভিযোগটা ছাত্রদের বিরুদ্ধে করা হচ্ছে, প্রাণ নেবার চেষ্টা করেছিল, আমি বলছি এই অভিযোগটা তদন্ত করা হোক এবং বহিরাগত ছিল কিনা তদন্ত করা হোক। আজ পর্যন্ত হয়নি। হ্যাঁ, প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল এবং তারাই নাকি উল্টে পুলিশকে আক্রমণ করেছিল। আপনি দেখুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধঃপতন কিভাবে হচ্ছে। একদম হ্যাঁ। এবং আমি ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বহু ইউনিভার্সিটি কলেজের অ্যাসেসমেন্ট কমিটির চেয়ারম্যান হয়ে কাজ করি। এমএইচআরডি কমিটিতে আছি, ইউজিসিতে যাই, অন্য জায়গায় যাই। আমাকে প্রশ্ন করে পশ্চিমবাঙ্গাল মে ক্যা হতা হ্যায়, এই কথাটা আমাকে সবসময় জিজ্ঞেস করে, এবং আমি তাদের কোনো উত্তর দিতে পারি না। যে তোমাদের কাছ থেকে আমরা শিখেছি, তোমাদের কৃষ্টি, তোমাদের ঐতিহ্য, তোমাদের শিক্ষায় যে উন্নয়ন হয়েছে, এ কি হচ্ছে তোমাদের, এগুলো আমার লাগে মনে। এবং তাই আপনি এই যে কথাগুলো জিজ্ঞেস করছেন, আমার কাছে খুব প্রত্যাশিত ঘটনা। কারণ কে এই জিনিসগুলোকে থামাতে পারে? আপনি আচরি ধর্ম পরের শিখাবে। ছাত্রদের আমি বলছি ক্যাম্পাসে ঘেরাও করো না। ছাত্ররা তো অবরোধ করেছে। সিঙ্গুরে অতদিন কেন রাস্তা অবরোধ করেছিলাম বলুন তো আপনি আমাকে? অবরোধ আন্দোলনকে যদি প্রত্যাখ্যান করতে হয়, তাহলে ক্যাম্পাসেও প্রত্যাখ্যান করতে হবে, ক্যাম্পাসের বাইরেও প্রত্যাখ্যান করতে হবে। তাহলেই আপনার দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ। তা না হলে বলবো আপনি পক্ষপাত দুষ্ট দলতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। মানুষকে হৃদয় দিয়ে ভাবতে হবে সাধারণ মানুষের জন্যে। এতটা ম্যান্ডেট পেয়ে আমি চলে এসে, ইন্দিরা গান্ধীও এসেছিলেন ম্যান্ডেট পেয়ে, কেন চলে যেতে হলো তাকে? জরুরি অবস্থার মতো যে পরিস্থিতি তিনি তৈরি করলেন, এই ম্যান্ডেট পেয়ে এসে যদি এই খেলা দেখানো হয়, সাধারণ মানুষ কিন্তু বেশি দিন আর এই ম্যান্ডেট নেওয়া দলকে চাইবে না। এবং মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। রাস্তায় আজকে মেয়েরা বেরোতে পারে না সন্ধ্যের পর। কোন বাবা মা তার সন্ধ্যের পর মেয়েদের ছাড়ে? আমি নারী নির্যাতনের জন্যে ক্ষেত্রে সচেতনতা আন্দোলনের জন্য এই পুলিশ বাহিনীর উপর মানুষ ভরসা রাখবে? একদম ভরসা রাখতে পারবে না। এবং এই পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো থানায় গিয়ে তার দলের লোককে ছাড়িয়ে আনতে পারেন? মুখ্যমন্ত্রী যখন হবেন তার দল থাকবে না। আমরা যখন উপাচার্য হই তখন কখনো ভাবা উচিত না কে কোন দলের লোক। রাজনৈতিক মতবাদ সবাই থাকতে পারে। এই মানসিকতা না থাকলে তার মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়, তার রাজনীতিও করা উচিত নয়। আমরা মিছিলের কথা হলো, যে মিছিলে আজকে নাকি অনেক ধরনের মানুষ, অনেক রাজনৈতিক দলের ঝান্ডা ছাড়া রাজনীতিবিদও হেঁটেছেন বলে বিজনবাবু একেবারে প্রত্যক্ষ অভিযোগ করলেন। আমরা দ্রুত একবার চলে যাব লেখক বোলান গঙ্গোপাধ্যায়ের কাছে, যিনিও আজকে মিছিলে সামিল হয়েছিলেন। বোলান্দি, আপনার কাছে জানতে চাইবো যে আজকের যে মিছিল, বা আরেকটু ফিরে গিয়ে নন্দীগ্রামের যে মিছিল, যে মিছিলে আপনি হেঁটেছিলেন, সেই মিছিলেও রাজনীতিবিদরা অনেকে তখন একটা অভিযোগ উঠেছিল যে অমুক রাজনীতি করেন তিনি এত লোক পাঠিয়েছিলেন, তমুক রাজনীতি করেন তিনি এত লোক পাঠিয়েছিলেন। আজকে সম্ভবত মিছিলে আপনাকে আমি দেখিনি, কিন্তু এই যে মিছিলে বিজনবাবু খানিকক্ষণ আগে স্টুডিওতে অভিযোগ করলেন যে সুশান্ত ঘোষও হেঁটেছে এবং তাতে সিপিএম এর প্রভাব ছিল। আপনার কি মনে হয় যে মিছিলের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে কি বলবেন আপনি?
আমি এই মিছিলটাতে যাইনি, কিন্তু নন্দীগ্রামের মিছিলটাতে আমি ছিলাম 14ই নভেম্বরের মিছিলে। নন্দীগ্রামের মিছিলের যে চরিত্র আমার মনে হয়েছে এই মিছিলে সেই চরিত্র নয়। এখন সিচুয়েশনটাও কিন্তু আলাদা, এবং এখন আমি এটা মানে বলতে বাধ্য হচ্ছি যে আমার পক্ষে সুশান্ত ঘোষের সঙ্গে হাঁটা কোনোভাবে কোনো মতে সম্ভব নয়। হ্যাঁ, এবং এই কথাটা মানে বলতে খারাপ লাগলেও এই কথাটা খুব সত্যি যে আজকে তৃণমূল যে অধ্যায়টাকে শেষ করছে সেই অধ্যায়টা শুরু করে দিয়ে গেছে সিপিএম এবং বামফ্রন্ট। হ্যাঁ, এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এটা খুব কঠিন। আমি জানি জাস্টিস গাঙ্গুলি তিনিও সিপিএম এর দ্বারা নানাভাবে উৎপীড়িত হয়েছেন, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও তিনি রাস্তায় বেরিয়ে এসে আজকে প্রোটেস্ট করছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে অবস্থাটা একটা ভীষণ জায়গায় গেছে। আমরাও কিন্তু সেটা বুঝতে পারছি, এবং আমি সেই সঙ্গে এটাও বুঝতে পারছি যে দেশের সাধারণ মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে। আমি গ্রামে গঞ্জে যেটুকু যাই, সাধারণ মানুষের সঙ্গে আমার যেটুকু সংযোগ আছে, সেইটাতে আমি পরিষ্কার বুঝতে পারছি যে গ্রামের মানুষও বুঝতে পারছেন যে গণতন্ত্র বলে কোনো জিনিস নেই, এবং এই যে লুটপাট, এই লুটপাটের একটা কালচার তৈরি করে দিয়ে যাচ্ছে আজকে তৃণমূল। এর থেকে ওয়েস্ট বেঙ্গল কি করে বেরোবে মানে আমার মানে সেটা খুব দুশ্চিন্তা হয় যে এটল কি আমরা কোনোদিন বেরোতে পারবো? আমার জীবদ্দশায় কি আমি দেখে যেতে পারবো যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক শক্তি সাধারণ মানুষের ঘর ভেঙে লুটপাট করছে না? এটা কোন ধরনের অসভ্যতা? মাকড়ায় গিয়ে আমি শুনলাম যে সেখানে নাকি এত বেশি টাকা চাওয়া হচ্ছে, এবং টাকা না দিলে ঘরে ঢুকে বলা হচ্ছে মেয়েদের রেপ করা হবে। এবং ওখানে মাকড়া তৌসিফের দিদি আমাকে, আমি যেটা লিখেওছি, তৌসিফের দিদি আমাকে বলেছেন একটা ছুঁচ কেনবার উপায় নেই। এই যে একটা লুটপাটের রাজত্ব চলছে, এবং সমস্ত ঘটনাটা আমি তো কোথাও বিপক্ষ দলকে দেখতেই পাচ্ছি না। আমি তো দেখছি তৃণমূলের সঙ্গে তৃণমূলের আজকেও যে ঘটনাটা ঘটেছে আলিপুরে, মানে ববি হাকিমের লোক আর অমুকের লোক আর তমুকের লোক আর অমুকের, এই তো হ্যাঁ, এই সমস্ত বিষয়টা তো দাঁড়িয়েছে এখন গুন্ডার এপাড়ার গুন্ডা। আমি বাগবাজারের মেয়ে, আমি খুব পুরনো বাগবাজারটাকে দেখেছি। আমাদের এখানে আমার ছোটবেলায় দেখা আছে পাড়াটা ভাগ ছিল রসাগুন্ডা আর সুধীর গুন্ডার মধ্যে। হ্যাঁ, এবং সোডার বোতল ছোড়াছুড়ি হতো। রসাগুন্ডা তখন মেয়েদের রেপ করার এতটা রেওয়াজ ছিল না। রসাগুন্ডা, এখন তো জিনিসটা এই দাঁড়িয়েছে যে এই এরিয়াটা কোন গুন্ডার হাতে, এবং যিনি মানে এই গুন্ডাদের কন্ট্রোল করবার কথা যার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি তো উল্টে উৎসাহিত করছেন। কারণ আমরা দেখছি, আমি এখনো বলছি তৃণমূলের মধ্যে অনেক ভালো লোক ছিলেন, এবং তারা কিন্তু সিপিএম এর অন্যায়ের বিরুদ্ধে ফাইট করার জন্য তৃণমূলের প্ল্যাটফর্মটা ব্যবহার করতে চেয়েছিলেন। তারা কিন্তু আজকে সমস্ত জায়গায় গোটা জেলা জুড়ে অনুব্রতদের দাপট, এবং সেই লোকগুলো মানে কোথাও নেই। এবং তারা, তুমি জানো আমি এটা লিখিনি, আমি যখন মাকড়া থেকে ফিরছি, আমাকে বোলপুর স্টেশনে এক ভদ্রলোক, তিনি পুরনো তৃণমূল, বললেন দিদি সহ্য করতে পারছি না, এরা কবে যাবে। বলছেন যে আমি এত বছর ধরে, মানে তিনি এসে আমার কাছে প্রায় কেঁদে ফেলার মতো করে বলছেন। আমি বললাম আপনারা পার্টিতে, বলছে পার্টি ফাটি কিছু নেই, সমস্তটা কেষ্টর হাতে। হ্যাঁ, বোলপুর স্টেশনে দাঁড়িয়ে তিনি আমার কাছে মানে আক্ষেপ করছেন যে মানে এ কি, বলছে কি ডেকে এনেছি দিদি, আজকে আমার ইয়ে হয় যে আমি কি পার্টিতে আমি ছিলাম। মানে এই যে দেখো, এই মানুষটার মধ্যে একটা সদ্বুদ্ধি আছে, সে কিন্তু বুঝতে পারছে যে এই ভাবে অত্যাচার করে তোলা তুলে। আর আমার আরেকটা কি মনে হয়, এরা বোধহয় ধরেই নিয়েছে 5 বছরের বেশি আমরা থাকবো না, কাজে যতটা পারি লুটপাট করে আমরা চলে যাই। মানে এই যে একটা, এবং তার মধ্যে পড়ে দেখো সুমন, আমার যা সিকিউরিটি আছে, আমি দাঁড়িয়ে অনেক কথা বলতে পারি, একটা গ্রামের মেয়ে তার কি সিকিউরিটি, বাড়িতে তালা পর্যন্ত দেয়া যায় না, এমন মাটির বাড়ি, এমন ভাঙা ঘর, সেখানটা তো আমরা 34 বছর ধরে কিচ্ছু করতে পারিনি।
আবার সেই ঘর ভেঙে আমি লুট করছি, মানে আমার তো নিশ্চয় আজকে সকলের রাস্তায় এসে দাঁড়ানোর কথা, কিন্তু যারা আজকে গিয়েছিলেন আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে তাদের মধ্যে কতজনের সেই বিশ্বাসযোগ্যতা আছে যে তারা বলতে পারেন, সুশান্ত ঘোষের কি বিশ্বাসযোগ্যতা আছে যে তিনি বলবেন যে আপনারা লুটপাট করবেন না? তিনি তো একটা লুটের লোক। আমি জানি আমি একজনের কাছে শুনছিলাম যে এক পুলিশ অফিসার তাকে বলেছেন যে মানে গল্প করে বলেছেন যে লক্ষণ শেঠকে আজকে দেবদূত মনে হচ্ছে। তো লক্ষণ শেঠ তো সত্যি সত্যি দেবদূত নয়। হ্যাঁ, লক্ষণ শেঠ সুশান্ত ঘোষ লক্ষণ শেঠকে দেবদূত মনে হতে পারে একেবারে। আমি তো বলবো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনুব্রত লক্ষণ শেঠ দুজনকে, হ্যাঁ এদেরও আমরা চাই না, এদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এই কথাটা মানতে হবে। নতুন নেতৃত্ব আসতে হবে, নতুন মানুষকে আসতে হবে মিছিলে, ওই পুরনো মুখকেও বিশ্বাস করবে না। আমি বোলান্দির কথার সূত্র ধরে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সমীক, তোমাকে জানতে চাইবো, বোলান্দি বলছিলেন যে চতুর্দিকেই কেষ্ট, রাখে কেষ্ট মারে কে? এই কেষ্টরা যারা গোকুলে ক্রমশ বেড়ে 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 গোটা রাজ্যটাকে এই মুহূর্তে প্রায় গ্রাস করার মতো অবস্থায়, তাদের নিয়ন্ত্রণের কোনো বন্দোবস্ত সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে করতে পারবে নাকি পুরোটাই একটা মিথ? আমরা ভাবি সাধারণ মানুষ জেগে উঠেছে, কিন্তু আসলে সেই ঐক্যবদ্ধ সাধারণ মানুষকে আর দেখতে পাওয়া যায় না। পুরোটাই মেস, ভেরি সুপ। লজ্জাহীনা ভয় ট্রিম থাকতে নয়, কথা আছে না? তৃণমূলের অবস্থা সেরকম। আসলে হচ্ছে অ্যাবসেন্স অফ পলিটিক্যাল ফিলসফি। একটা রাজনৈতিক দলের যদি কোনো রাজনৈতিক মতাদর্শ না থাকে, তার জন্য কোনো রোডম্যাপ না থাকে, নির্দিষ্ট কর্মসূচি না থাকে, ক্ষমতায় আসবার সঙ্গে সঙ্গে সিপিআইএম বিরোধিতার যে মতাদর্শ তাদের ছিল সেটা ডাইলিউটেড হয়ে গেছে। এখন আমরা যদি দেখি হিটলার, মুসোলিনি, পলপট, এদের সকলেরই একটা নির্দিষ্ট মতাদর্শ, রাজনৈতিক দর্শন ছিল। তাদের ম্যানিফেস্টেশন বা এক্সিকিউশনের ক্ষেত্রে সেখানে নিয়ে অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু এই যে দলটা এসে, হ্যাঁ, কিন্তু মানুষের ভয়টা আরো যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বামেরা এক রকমের অনাচার দেখে তারা তৃণমূলকে এনেছিলেন, তৃণমূলের অনাচার দেখছেন তোমরা যারা ফেন্সিং এ বসে আছো, অপেক্ষা করছো, তোমরাও আবার ক্ষমতা পেয়ে এই একই ধরনের আরেকটা বড় পরিবর্তিত তৃণমূল হবে না? সেটা তো আমি যে আবার তোমাদের কেষ্টরা প্রতিষ্ঠিত হবে না, এটা তো এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে মানুষকে। কারণ দেখা যাচ্ছে পুলিশের কোনো ভূমিকা নেই, মানুষ কার্যত অসহায়। মানুষ এটা বুঝতে পারছেন, যদি আক্রান্ত হয়, মানুষের ওপরে যদি যে কোনো ধরনের কোনো রকম অত্যাচার নেমে আসে, সেখানে পুলিশ থেকে প্রোটেক্ট করতে পারবে না। এবং যদি আক্রমণটা যদি কোনো শাসক দলের পক্ষ থেকে আসে, তাদের আশ্রিত কোনো সমাজ বিরোধীদের কাছ থেকে আসে, পুলিশ সমাজ বিরোধীদের সমর্থন করবে। কারণ তোমরা এতক্ষণ পর্যন্ত তুমি বলছো পুলিশ মাথায় ফাইল তুলে, কোন পুলিশের কথা বলা হচ্ছে? পুলিশ 144 দ্বারা জারি করে পুলিশ গার্ড দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের 10টা গাড়ি ভেতরে ঢুকে লুটতরাজ চালাচ্ছে, মহিলাদের উপর আক্রমণ করছে, পানীয় জল যাতে না পায় তার জন্য টিউবওয়েলগুলো উপরে ফেলে দেয়, আর সেটা সহযোগিতা করছে পুলিস। পুলিশ সবথেকে বড় কথা, পুলিশ দাঁড়িয়ে দেখেছে যখন 3টে মানুষের মৃতদেহ গুলিবিদ্ধ হয়েছে, পুলিশ দাঁড়িয়ে যে সময় দিলে তারা বাঁচতে পারতো। আমি আবার বলছি, এই মুহূর্তে যদি কষ্ট করে পুলিশ গ্রামে ঢুকতো, এই মুহূর্তে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ফ্রন্টাল অর্গানাইজেশন হচ্ছে পুলিশ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ দেখলাম যে এই খাস কলকাতার বুকে আলিপুর থানার কি ঘটনা, আর আলিপুর এলাকাতে আরেকটা ঘটনা, সেখানেও একই রকম প্রশ্ন উঠতে পারে যে পুলিশ কি সেখানেও টেবিলের নিচে ছিল? সেটা কিন্তু আলিপুর চত্বর, সেটা প্রেসিডেন্সি জেল। সেই নিয়েই আমাদের আজকের ঘণ্টাখানেক সঙ্গে সুমন। একটা ছোট্ট বিরতির পর ঘণ্টাখানেকের এই অনুষ্ঠানের সেটে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।